ভারতবর্ষে সূর্যের আলোর ছটা প্রথম এসে পড়ে এই রাজ্যে, যে রাজ্যে বসবাস করেন ২৬ রকমের বিভিন্ন জনজাতির মানুষ। ভারতের একমাত্র রাজ্য যার নিজের কোনো ভাষাই নেই। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে এবার আমাদের দ্বিতীয়বার ভ্রমণ। সুপ্রভাত। আজকে ২৭ তারিখ, ২৭শে নভেম্বর ২০২৫। এখন সকাল ঠিক ৯:৩০। আমরা রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল ছিল ২৬/১১, সেই মুম্বাই কাণ্ডের ১৭তম বর্ষ। ২৬/১১ হিরোদের স্মরণ করে শুরু করছি আমাদের আরেকটা সিরিজ। প্রথমবার যখন গিয়েছিলাম ২০২৫-এর মার্চে, তখনই বলেছিলাম কাশ্মীরের সৌন্দর্যকে যে রাজ্য বলে বলে টক্কর দিতে পারে তা হচ্ছে এই অরুণাচল প্রদেশ। ভারতে কাশ্মীরকে বলে বলে যে চ্যালেঞ্জ করতে পারে সে হচ্ছে এই অরুণাচল প্রদেশ। যারা অরুণাচল প্রদেশ ইতিমধ্যে ঘুরে এসেছেন তারা অবশ্যই একমত হবেন, আমার দৃঢ় বিশ্বাস। আগেরবারের অরুণাচল ভ্রমণে আপনাদেরকে দেখিয়েছিলাম পশ্চিম অরুণাচল, আর এবার থাকবে মধ্য ও পূর্ব অরুণাচলের বেশ কিছু অফবিট জায়গা। অপরূপা জিরো ভ্যালি, সিয়াং নদীর তীরে আলো বা আলং, আর অসামান্য সুন্দর মেচুখা। অপেক্ষাকৃত অফবিট এই জায়গাগুলির অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছিল আমাদের, আর সেই সাথে স্থানীয় মানুষদের সংস্কৃতি আর জীবনযাত্রা দেখে সমৃদ্ধ হয়েছিলাম। আনিনি যাবার প্ল্যান থাকলেও শেষ পর্যন্ত আর আনিনি যাওয়া হয়ে ওঠেনি। বিশেষ কারণে ফিরে আসতে হয়েছিল আমাদের। তবে খুব তাড়াতাড়ি আবারও যাব, অবশ্যই যাব আনিনি। এবারের ট্যুরে সরাসরি আমরা প্রথমেই অরুণাচল যাইনি। প্রথমে গিয়েছিলাম অসমের মাজুলিতে, মানে ওয়ার্ল্ডস লার্জেস্ট ইনল্যান্ড রিভার আইল্যান্ডে। সেখানে এক রাত কাটিয়ে তারপর গিয়েছিলাম অরুণাচল। চলুন শুরু করা যাক আমাদের অরুণাচল সিরিজ। আজ প্রথম পর্ব, যাত্রা শুরু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। ঘড়িতে তখন সকাল ৯টা। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চরম ব্যস্ততা, বেশ ভিড়। আজকাল আমরা ডোমেস্টিক ট্র্যাভেলে সবসময় ডিজি যাত্রা ব্যবহার করি, তাই ভিড় থাকলেও তাড়াতাড়ি হয়ে যায়। আমার আর পৃথ্বীর সঙ্গে এবার অর্পণও যাচ্ছে। আরও দুজন জোরহাটে আমাদের সঙ্গে যোগ দেবে, তাদেরকেও আপনারা চেনেন। এই দেখুন, ইন্ডিগোর কাউন্টারে কি বিরাট লাইন। দমদমেও এখন চালু হয়ে গিয়েছে সেলফ চেক ইন মেশিন, তবে এই মেশিনটা মোটেও ইউজার ফ্রেন্ডলি নয়, একটু খটোমটো। তাও ওই লম্বা লাইন এড়াতে নিজেরাই সেলফ চেক ইন করে লাগেজ ড্রপ করে দিলাম এই মেশিনে। মৈত্রেয়ী সকাল সকাল আমাকে ভাত আর মাছের ঝোল খাইয়ে পাঠিয়ে দিয়েছে। অর্পণ আর পৃথ্বীর কিচ্ছু খাওয়া হয়নি। অগত্যা এয়ারপোর্টের জন আহার আর সেই সিঙ্গারা এবং গোলাপজাম, তাই খেয়ে নিল দুজনে। ২০ টাকার সিঙ্গারা মন্দ না এখানে, জল ৯ টাকা আর চা ১০, গোলাপজামও ২০ টাকাই। উড়ান যাত্রী ক্যাফে মোটামুটি বাজেটে খাবার দাবার এখানে পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে আপনার সিকিউরিটি চেকের আগে আর কি, পরে হলে আরও ভালো হতো আর কি। সিকিউরিটি ক্লিয়ার করে ভেতরে চলে এলাম। আমাদের ফ্লাইট নম্বর হলো 326 আর ১৯ নম্বর গেট থেকে ছাড়বে। শিবাজি, হ্যাঁ, এবার তো অর্পণও আমাদের সাথে যাচ্ছে, হ্যাঁ, তা একবার অরুণাকেও নিয়ে চল। পৃথ্বীজিতের এক বান্ধবী ছিল আমাদের গন্তব্য অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গা বাকি থেকে গিয়েছিল আগেরবার, যেগুলো কমপ্লিট করা হয়নি। আপনারাই মন্তব্য করেছেন, কমেন্ট করেছেন যে দাদা আনিনি মেচুকা বাদ রয়ে গেল কেন। এবার আমরা চাচ্ছি আপনাদের সেই রিকোয়েস্ট সম্পূর্ণ করতে। প্লেনে তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় বটে, সময় অনেকটাই বাঁচে, তবে রেল যাত্রার মতো আনন্দ এতে নেই। এখন ঘড়িতে 11টা বেজে 7 মিনিট, বোর্ড করছি আমরা। এই দেখুন, ফ্লাইটে
তেল ভরা হচ্ছে। আমাদের আজকের ফ্লাইট এয়ারবাস 321 নিও। ফ্লাইট একদম রাইট টাইমে ছাড়বে। 11:45 কলকাতা থেকে ছেড়ে জোরহাট পৌঁছাবে দুপুর 1:10 তবে ইন্ডিগোর আগে পৌঁছে দেবার একটা সুনাম রয়েছে। ঘড়িতে এখন 11:45, আমাদের ফ্লাইট এগুচ্ছে রানওয়ের দিকে। জোরহাটে আমাদের সঙ্গে আরও দুজন জয়েন করবে এই ট্রিপে, তারা পুরোটাই থাকবে আমাদের সঙ্গে, অরিজিৎ আর সঞ্জীব। আপনারা চেনেন। মানে জোরহাটে আরও এক জোড়া মানুষ, এক জোড় মানুষ আমাদের সাথে যোগ দিচ্ছে। ঠিক। বলে বলে আরো ভয় পাচ্ছে, বুঝলেন তো। আসলে ব্যাপারটা না, ফ্ল্যাশব্যাকে একটা তো জিনিস চলছে মাঝে মাঝে, বাট এখন উঠে গেলাম যখন ঠিক আছে হয়। ওই যখন নাগরদোল্লা মানুষ চাপলো, যখন একটা সময় গিয়ে পেটটা হালকা হয়ে যায় না, ঠিক সেম। সিঙ্গাড়া ওটা ছিল না, ওটাকে সামোসা ছিল আর কি। হ্যাঁ। যেটা বাঙালি সিঙ্গাড়া বলে সেটা ওটা ছিল না। ওই জন্য আমি এটা খাই না, সামোসা বলেই। আমি মাছের ঝোল ভাত, মাগুর মাছের ঝোল ভাত, টু বি প্রিসাইজ। সকাল 8টার সময় মাছের ঝোল ভাত খেয়ে হ্যাঁ, একদম। শিবাজি সকাল 8টা কেন, এটা যদি ভোর 5টা হতো তবুও পারতো। অনেক কিছু নিয়ে এসছি, 2 প্যাকেট। এই যে কোন দোকানের বলছি না, পয়সা দেয়নি ওরা। দেখতে পেয়ে গেছে। এটা বলছে ক্রিস্পি মালপোয়া, আসলে এটা নাথিং বাট ঠেকুয়া, অরিজিনাল ঠেকুয়া। খেয়ে দেখ। হ্যাঁ, হাফ আমায় দে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠেকুয়া। আমাদের প্লেন এখন উঠছে উত্তর পূবে বাংলাদেশের ওপর দিয়ে। উত্তরে হিমালয়ের তুষার শুভ্র শৃঙ্গ, খুব সম্ভবত ওই পিকগুলো ভুটানে। ঘন নীল পরিষ্কার আকাশ, 35,000 ফুট উচ্চতায় অনবদ্য লাগছে আজকের এই উড়ান। কলকাতা থেকে 3 জনের জোরহাট অবধি ভাড়া পড়েছে 19,623 টাকা। উত্তর পূর্ব ভারতের যে কোনো জায়গায় আসার জন্য ট্রেনের থেকে ফ্লাইট বেশ ভালো অপশান, ভাড়া বেশি হলেও, কারণ রেলপথে অনেকটাই সময় বেশি লেগে যায়। নিচের ছবি আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। গাছপালা, বাড়িঘর, জনগণ, রাস্তাঘাট, ছোট ছোট নদী। আমাদের প্লেন নিচে নামছে। ঘড়িতে 1:10, প্রায় পৌঁছে গিয়েছি জোরহাটে। নিচে প্রচুর চা বাগান। প্লেনটা মনে হলো চা বাগানেই নামবে। আসলেই তাই, চারিদিকে চা বাগানের মধ্যেই জোরহাট এয়ারপোর্ট। ল্যান্ড করলাম ঠিক 12:55। ইন্ডিগো তার সুনাম অক্ষুণ্ণ রেখেছে। একদমই ছোট্ট এয়ারপোর্ট এই জোরহাট। চলো নামা যাক। দাঁড়াও, আগে যাদের ব্যস্ততা আছে লাফালাফি করে নিক তারা, তারপরে আমরা ধীরে সুস্থে নামছি। তেমন কিছু তারা নেই আমার। এখানে লোকজনদের খুব তাড়া, আমাদের পুরো দেশেই এটা দেখেছি আমরা। প্লেন থামার সাথে সাথে সিট থেকে লাফিয়ে উঠে পড়ে, মানে মাটি ছুলো কি ছিল না, সিট থেকে লাফিয়ে উঠে পড়ে। হ্যাঁ, এই ব্যাপারটা যেটা বললে, লোকাল ট্রেনে সবচেয়ে ভালো লক্ষ্য করে, যারা ফার্স্ট কম্পার্টমেন্টে যারা চাপে, হ্যাঁ, ট্রেনটা স্টেশনে দাঁড়ালো, মানে স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার আগে ওরা আবার রেল লাইন থেকে ক্রস করে আগে বেরোবে। ট্রেন গেল না, ওরা আগে গেল, মানে লাভ মারলেই বাড়ি। জোরহাট ছোট্ট বিমানবন্দর, দিনে খুব বেশি ফ্লাইট আসে না এখানে, কিন্তু যাত্রী সাধারণের রাশ সাংঘাতিক। আমাদের প্লেন পুরো ভর্তি ছিল। আসুন। ও, এটা হেভি। এই দেখো, এটা দারুণ লাগছে। কেমন লাগছে এটা বলুন। এই নিয়েই আপনাদের বলছিলাম একটা আনন্দ সংবাদ দেব, বলছি। আরে ফাটাফাটি, দারুণ ব্যাপার। হ্যাঁ, করেছো কি? করেছো কি? আরে বাপ রে আরে বাপ। অরিজিৎ, এ তো আলাদাই হেভি একটা হয়েছে। ব্যাপার, আলাদাই স্বাগতম। কিন্তু আলাদাই স্বাগতম। হ্যাঁ,
চলো চলো, আবার কমাতে পারবে। কোনো চাপ নেই। হ্যাঁ, তোমাকে তো মৈত্রেই বলছি, অরিজিৎ এত রোগা কি করে হয়ে গেল? দারুণ দারুণ সুন্দর চেহারা বানিয়েছে। সুন্দর চেহারা, 83 কিলো। কাজেই হ্যাঁ, কাজেই মিষ্টি তো বানতে হয়। মিষ্টি বানতে হয়। এবার আবার 10 কেজি বেড়ে যাবে, কোনো চিন্তা নেই। ও চাপ নেই। অরিজিৎকে আপনারা সবাই চেনেন, আর এদিকে সঞ্জীব, দুজনে আমাদের সঙ্গে গিয়েছিল কাশ্মীর, তাই তো? তারপর অরুণাচল আমরা একসঙ্গে করেছিলাম। অরিজিৎ আর সঞ্জীবের সঙ্গে মিলিতভাবে আমরা নতুন উদ্যোগে সামিল হয়েছি। তার লোগোটা একবার দেখে নিন, এই যে এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেড। এই সুসংবাদ আমি আগেই ফেসবুকে দিয়েছি আপনাদের। আজকে যখন প্লেনে চাপলাম তখনই পোস্ট করেছিলাম। আমাদের এই ভেঞ্চারের আন্ডারে আমাদের সমস্ত ট্যুর অপারেশনস চলে আসবে, এবং আমরা যে হোমস্টেগুলো অ্যাকোয়ার করছি সেগুলো আস্তে আস্তে এই ট্যুর অপারেশনসের আন্ডারেই, এই এক্সপ্লোরার শিবাজি এবং স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেডের আন্ডারে চলে আসবে। তো আমরা এবং অরিজিৎ আর সঞ্জীব মিলে একটা পুরো গ্রুপ, এখন একটাই গ্রুপ, এবং এভাবেই এগিয়ে যাব। আপনারা চিরকাল আমাদের পাশে থেকেছেন, আশা করব আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা এই পথে আমাদের পাশেও হবে। এই যে জোরহাট, আমাদের সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী, সবার প্রিয় জুবিন গর্গের পূর্বপুরুষরা কিন্তু এই জোরহাটেই থাকতেন। আর এই জোরহাট হচ্ছে শঙ্করদেবেরও জায়গা। মাজুলিতে গিয়ে তার সম্পর্কে বলবো। জোরহাট থেকে মাজুলি যাওয়ার জন্য আমাদের যেতে হবে নিমাটি ঘাটে। ব্রহ্মপুত্রের তীরেই নিমাটি ঘাট। নিমাটি ঘাট থেকে ফেরি নিয়ে আমরা যাব মাজুলি। এই ফেরি জার্নিটা ব্রহ্মপুত্রের ওপরে অসাধারণ। নিমাটি ঘাটে গিয়ে নিমাটি ঘাট সম্পর্কে বলবো। জোরহাট থেকে নিমাটি ঘাটের ডিস্ট্যান্স 22-23 কিলোমিটার হবে, আর সময় লাগে 40-45 মিনিট। ফেরিতে করে ওপারে যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আপাতত আগে লাঞ্চ করতে হবে। আমরা এই বাইপাসে চলে এসেছি। দেখেছো এখানে কি লেখা আছে? সরি, হ্যাঁ, সুরাপান করে গাড়ি না চালাবো। নিজর লগতে পরিয়ালটির কথাও ভাব। হ্যাঁ, শুধু নিজের কথা না ভেবে পরিবারের কথা ভাবতে বলছে। হ্যাঁ, এই দেখো, অসমর গৌরব জুবিন গর্গ। না, আমি আস্তে আস্তে দেখলাম অনেক জায়গায় অনেক দেয়ালে। শুধু অসমর নয়, হ্যাঁ, আমাদের সবার গৌরব। সবারই গৌরব। ঠিক। এই একটা শিল্পী যার জন্যে পুরো একটা রাজ্য স্তব্ধ হয়ে গেছিল। ভাবা যায় না আর কি ব্যাপারটা, সত্যি। বাহ, বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আসামের সব জায়গায় এটাই রেওয়াজ, পরিবারে করে সাজিয়ে দেয় না? হ্যাঁ, আগেও দেখেছিস। ঠিক, দেখতে হ্যাঁ, 2 রকমের ডাল। এটা তো বুঝতে পারছি না যে আলু ভাজা, স্যালাড। হ্যাঁ, একটা কালো ডাল, একটা হলুদ ডাল। মুড়ি ঘন্ট মনে হচ্ছে দেখে। এটা তো একটা বাঁধাকপি মার্কা জিনিস মনে হচ্ছে। এটা বাঁধাকপি। 2 রকমের কি 3 রকমের ডাল মনে হয়। ये क्या है? ये वाला? ये मतलब खार से बनता है इधर लोकल का। বাহু মাছ। আচ্ছা, এই বাহু মাছটা আসলে আমাদের ওখানে কি বলে আমি জানি না। এটা হচ্ছে বাহু মাছ, বেশ লম্বা, কাতলার মতোই। ডাল আসলে 3 রকমের, 2 রকমও নয়। একটু কিউরিয়াস ছিলাম। এটাকে বলছে মাটি ডাল। এই যে চালটা সরু এবং ছোট, আগেরবারও অরুণাচলে এসে এই চালেরই ভাত খেয়েছিলাম। খাওয়া দাওয়া ঘরোয়া, বেশ ভালো। ঝোলটা তো দেখে দারুণ লাগছে। ঝোল দারুণ। যে কাতলা ছাড়া তো আর কিছু মনেই হচ্ছে না। দেখুন একবার, কাতলা, কাতলাই ভাই, পুরো কাতলাই। খাবারটা দারুণ ছিল, আর মাছটা ফ্রেশ। আমাদের টোটাল বিল হয়েছে 1365 টাকা জল নিয়ে। আমরা এই সিরিজে যেভাবে বেড়াবো ঠিক সেইভাবে আপনারাও বেড়াতে পারেন। এই সিরিজের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওদের সঙ্গে যোগাযোগের ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা ফোন করে ট্যুর বুক করতে পারেন, এবং এই ট্যুর অপারেশনস কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যৌথ উদ্যোগে, মানে এক্সপ্লোরার শিবাজি এবং স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেডের আন্ডারে হবে। একটা বাজে খবর, আমরা জানতাম বিকেল 4টে অবধি
এখানে ফেরি চলে, এখন ঘড়িতে সময় 3:41, আমরা সেই বুঝিয়ে আসছিলাম, কিন্তু এখানে এসে যেটা বুঝতে পারছি এনারা বলছেন ফেরি 3:30 লাস্ট বেরিয়ে গেছে। গুগলেও সার্চ করে দেখেছিলাম 4টে অবধি লাস্ট ফেরি। এখন বলছে উপায় আছে, রিজার্ভ করে নৌকা নিয়ে যেতে হবে, সেটা 5,000 টাকা। আমরা ভাবছি কি করব, দেখি। সমস্যা হলো আর কি, এই প্রাইভেট ফেরি কি সেফ জানো, সেটা একটা সমস্যা। যাই হোক, দেখা যাক। সকালবেলা 9টার সময় খোলে আর বিকেল 4টে অবধি খোলা থাকে, এটা আমাদের কাছে তথ্য ছিল। 3:42 এখন, এগুলোই পথ চলতি সমস্যা। আমরা ঠিক করলাম আমরা আজকে পেরিয়ে যাব। দরাদরিতে এসে দাঁড়ালো 4,000 টাকায়। 4,000 টাকায় প্রাইভেট ফেরি করে আমরা ওপারে যাচ্ছি, ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে। এই যে নিমাতী ঘাট, এটা মাজুলি যাওয়ার গেটওয়ে টু মাজুলি। দীর্ঘদিন ধরে, মানে শুধু দশক নয়, শতকের পর শতক ধরে এখান দিয়েই মানুষজন মাজুলিতে যাতায়াত করেন। 15 শতকে বৈষ্ণব আন্দোলনের ফলে যে সত্র প্রতিষ্ঠা হয়েছে মাজুলিতে বিভিন্ন, সেই সত্রের লোকেরা, ব্যবসায়ী মানুষেরা, স্থানীয় মানুষেরা সবই নিমাতী ঘাট দিয়ে যাতায়াত করেন। গোল্ডেন টাইম শুরু হচ্ছে, ওপাশে সোনালি আলো। অসাধারণ লাগছে ব্রহ্মপুত্রের এই জায়গা। আমরা আগে গুয়াহাটিতে ব্রহ্মপুত্র দেখেছি, গুয়াহাটির ভিডিওটা যারা দেখেননি একটু দেখে নেবেন। আমরা সন্ধ্যেবেলা একটা এটাকে সানসেট রাইডই করেছিলাম, একটা ইয়েতে করেছি, এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। বলে ব্রহ্মপুত্রে, দারুণ ছিল। কিন্তু ওখানে ব্রহ্মপুত্র গুয়াহাটির পাড়ে একটু স্থবির হয়ে গেছে। এখানে যেমনি স্রোত ভালো বোঝা যাচ্ছে। ড্রোন ওড়াই, দেখুন। সালাম, যাও। একটু দেরি হয়ে গেল। মাজুলিতে কাল সকালবেলা বেশিক্ষণ সময়ও পাবো না, আর আজকে অন্ধকার হয়ে যাবে। তবু এই জার্নিটা গোল্ডেন টাইমে অসাধারণ হতে চলেছে। হ্যাঁ, এখন শীতকাল বলে একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, নাহলে এখন তো টাইম কত, 4:07। ঠিক। তুমি কি জানো কি আসামে, আসামের মানুষজন কমলা দিয়ে ভাত মেখে খায়? না, এটা কিন্তু সত্যি জানি না, এটা কিন্তু এখানে প্র্যাকটিস, কমন প্র্যাকটিস। তাই? হ্যাঁ। বলিস কি? উল্টো পাল্টা বলছিস না তো? লোকজন আবার উত্তেজিত হয়ে পড়বে, দাদা এসব উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে। উল্টো পাল্টা বলি তাহলে কমেন্ট বক্স ভরিয়ে দিন। আসামে এটা কমন প্র্যাকটিস, কমলা দিয়ে ভাত মেখে খায়। আচ্ছা। এই যে ফেরিটা প্রাইভেট, এটা কিন্তু আনসেফ। যদি না বাধ্য হন, তা না হলে এই ধরনের ফেরিতে যাওয়ার প্রয়োজন নেই। যাই হোক, আমরা খুব সতর্ক আছি, এই ধার থেকে একটু দূরেই আছি। ফটো তুলতে গিয়ে সবচেয়ে অসুবিধে হচ্ছে আর কি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। এভাবে যাওয়ার প্রয়োজন নেই। যেটা সরকারি সেটা গেল উল্টো দিক দিয়ে, সেটা সেফ, একদম ভালো জিনিস। এই যে মাজুলিতে যাচ্ছি আমরা, মাজুলির এরিয়া হচ্ছে 352 স্কোয়ার কিলোমিটার। পৃথিবীর সর্ববৃহৎ নদী দ্বীপ, যেটা বললাম একটু আগে। আর উত্তর দিক থেকে একটা নদী যার নাম হচ্ছে সুবনশিরি, তা এসে মাজুলির দক্ষিণ পশ্চিমে এই ব্রহ্মপুত্রের সঙ্গে মিলেছে। সুবনশিরি হচ্ছে ব্রহ্মপুত্রের সবচেয়ে বড় কন্ট্রিবিউটরি। এই সুবনশিরি এসেছে তিব্বত থেকে, আর নামটা আক্ষরিক অর্থেই সুবর্ণশিরি। মানে ওখানে যে নদীর যে বালুরাশি যেখানে ছিল, সেখান থেকে ছেঁচে এবং নদীর থেকে ছেঁচে সত্যিই নাকি সোনা পাওয়া যেত। এবং দীর্ঘদিন মানুষেরা সোনা উত্তোলন করেছেন এই নদীর বালু থেকে, মাটি থেকে। সেই জন্য শতকের পর শতক ধরে এটার নাম হচ্ছে গোল্ডেন রিভার, সুবর্ণশিরি বা সুবনশিরি। হ্যাঁ, মানে যেটা আমাদের ওই সুবর্ণরেখা যেটা আছে, তার সম্বন্ধে একই জিনিস প্রচলন আছে আর কি, যে ওখানেও সোনা পাওয়া যেত, তাই সুবর্ণরেখা। কালকে আমরা ওই সুবনশিরি পেরিয়েই ওপারে যাব। জায়গাটা এক্সাইটিং যাত্রা, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জলপথের যাত্রা তো সবসময় প্রিয়, আর এরকম একটা জার্নি ব্রহ্মপুত্রের ওপর দিয়ে দারুণ। তবে একটু ঠান্ডা লাগছে এখন।
মানে হ্যাঁ। সুটকেস থেকে জ্যাকেটটা বার করা হয়নি, আমি তো হাফাতা পরে আছি, পিতৃজিৎটাও ফুলাতা পরে আছে, এখন ঠান্ডা লাগছে। কি লাগছে ব্রহ্মপুত্রের ওপর থেকে দিগন্তে এই সানসেট মনে থাকবে। সেদিন ব্রহ্মপুত্রের ওপরে খুব সম্ভবত আজ অবধি আমাদের জীবনের সেরা সানসেটের সাক্ষী থেকেছিলাম আমরা। পাখিদের কলতান, জলের স্রোতের আওয়াজ, গোধূলির আলো গায়ে মেখে পাখিদের ঘরে ফেরার সময়, এই সময়টাতেই খুব মনে পড়ে প্রিয়জনের কথা। এই সময় ঘরে থাকা দায়, মন শুধু চায় আজকে তোমায়। সন্ধ্যা ধীরে ধীরে নামছে, পাখিরা ফিরছে ঘরে দূর সীমানায়। দিকে দূরে সরে যাচ্ছে, মন ভেসে যায় তার ঠিকানায়। সন্ধ্যা ধীরে ধীরে নামছে, চারদিকে শুধু পাখিদের কলতান, আকাশ নিয়েছে নতুন রঙার। এ সময় ঘরে থাকা দায়, মন শুধু চায় আজকে তোমায়। না না, ঘড়িতে ঠিক 5টা, কিন্তু অন্ধকার হয়ে গেল। আজকে আর কিছু হবে না, এখন আমরা চলে যাব হোটেলে, চেক ইন করবো। কাল সকালে মাজুলি ঘুরে আমরা যাব জিরোতে। তো আগামীকালই আপনাদের মাজুলি ঘুরিয়ে দেখাতে পারবো যতটুকু সম্ভব। সকালে 2 ঘন্টা মতো সময় পাবো, আগামীকাল সকালেই মাজুলি ঘুরিয়ে দেখাবো আপনাদের। এখানে এবার আমরা হোটেল খুঁজবো, কিন্তু যেটা অরিজিৎ বলছে সেটা হচ্ছে এই ঘাট থেকে সব হোটেলই অ্যাটলিস্ট 20 কিলোমিটার দূরে, 20 কিলোমিটার আগে কোনো হোটেল নেই। সামনের রাস্তাটা এরকম ইটের রাস্তা, ইট বাধাই করা রাস্তা। এয়ারটেলের নেটওয়ার্ক খুব ভালো কাজ করছে, কিন্তু জিও অতটা ভালো কাজ করছে না। এটা হচ্ছে মাজুলি বাজার, একদম সেন্টার পয়েন্টে আছি আমরা। বাদিকে গেলে মাজুলি কমলাবাড়ি ট্যুরিজম কমপ্লেক্স, অসম ট্যুরিজমের। আর এখানে অনেক হোটেল রয়েছে, ডান দিকে গেলে আরও হোটেল আছে। আমরা এলাম কমলাবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে, এটা আসাম ট্যুরিজমের। এখানেই থাকবো আজকে, কমলাবাড়ি সত্র পাশেই। কাল সকালে জায়গাটা আপনাদের দেখাতে পারবো। এখানে লগহাট রয়েছে, দারুণ সুন্দর জায়গা। আমি ঘর তো অবশ্যই দেখাবো, কিন্তু মাজুলি ঘুরিয়ে দেখাবো কাল সকালেই। বিরাট বড় ঘর, মানে রীতিমতো ফুটবল খেলা যাবে যাকে বলে। এদিকে সোফা রয়েছে, একটা চেয়ার, টি টেবিল, আর এই হচ্ছে ডাবল বেড। এসি ঘর, ওয়াল টু ওয়াল উডেন ফিনিশ। আর এদিকটায় হচ্ছে ওয়াশরুম। এদিকে আসুন, এদিকে এখানে একটা আয়না রয়েছে, আর এটা হচ্ছে জামা কাপড় রাখার জন্য, যদিও এটা একটু নড়বড়ে। আর ওয়াশরুমও বিরাট বড়, আর ওপাশে একটা ব্যালকনিও রয়েছে। ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি বলতে অনেক বড় ব্যালকনি, এদিকটাও জায়গা রয়েছে। ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ধরো পড়ছে, ঝরে ঝরে পড়ছে। ধরো একটা মাংসকে হচ্ছে, হ্যাঁ দাঁড়াও, ঝরে ঝরে পড়ছে, এই এক ডায়লগ ভাই। ও ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে।
খাবার সিম্পল, চিকেনের ঝোল আর রুটি। রুটি কিন্তু সাংঘাতিক, মানে বেশ মোটা মোটা রুটি। আমি 3টে খাবো বলেছিলাম, কিন্তু 3টে খেতে পারবো না। ঠিক, আমি ভেবেছিলাম 3টে খাবো, কিন্তু এই যা জিনিস দেখছি। হ্যাঁ, চিকেনের ঝোল মানে কিন্তু খাওয়া মুশকিল। না, তিনটে খাওয়া যাবে না, দুটোই। আরে তুই তো শুধু শুধু রুটি ভাই পুরোটা খেয়ে ফেললি। আমার ভালো লাগবে খেতে। কথাটা হচ্ছে হ্যাঁ, অর্ডার দেওয়ার সময় শিবাজিরা পৃথ্বীজিৎদা 3টে করে রুটি খাবে বলে অর্ডার দেবে, দিয়ে বলবে আমরা 2টো রুটি খাবো বলে, তার মানে আর যেটা এক্সট্রা বাজবে অরিজিতার হাতির রুটিটা অরিজিতার হাতি খাবে, খাইয়ে 10 কিলো ওয়েট বাড়াবে, আর ভিডিওতে বলবে অরিজিতের ওজন কেন 107 কিলো। না না, তুমি তো কমিয়ে ফেলেছো, কাজে আবার একটু খেতে আবার একটু বাড়াতেই পারো, বাড়া দিই। তোমার অধিকার আছে। তোমার সে হাতে কিন্তু কনস্ট্যান্ট না, এটা বলো না, ও রোগাও হয়নি মোটাও হয়নি, না। ঠিকই আছে, ও একদম ঠিকঠাকই আছে। ঠিক না, আমাদের একদম সাদা বাটা মেনু খেয়ে নিই, তারপর ঘুম। কাল সকালে সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একরারে, হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি, জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বী।